লাইভ দিয়েন না কেউ, প্লিজ প্লিজ লাইভ দিয়েন না। আমাদের ঐতিহ্যবাহী নাগেরগাঁও খানবাড়ির আশরাফ জালাল খান মননের উদ্যোগে আয়োজিত আমাদের দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী সাবেক, আমাদের আদর্শিক মা দেশমাতা বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ রোগ মুক্তির কামনায় আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সভাপতি আশরাফ জালাল খান মনন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সদস্য সচিব, লিগেড এইড সেল, জিয়াউর রহমান ফাউন্ডেশন। উপস্থিত আছেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নুরুল আমিন মাসুদ, সাধারণ সম্পাদক পিন্টু। উপস্থিত আছেন কটিয়াদী উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব মিজানুর রহমান খান স্বপন, জনাব জসিমউদ্দিন মেনু ভাই, আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, পাকুন্দিয়া উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক সহকারী অধ্যাপক মিজানুর রহমান খান সুমন, আমাদের এপিপি রফিকুল ইসলাম চঞ্চল, আমাদের যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু সহ সংগ্রামী যুবদল স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব রুবেল শাহ আলম রুবেল, আমাদের যুবদল বনগ্রাম ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, পিতৃদল মুরব্বিয়ান, সমবয়স্ক ভাই বন্ধুগণ সহ সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ যাবৎ আমরা আলোচনা করছি। আমাদের মূল আলোচনা হলো বেগম খালেদা জিয়াকে নিয়ে। উনি অসুস্থ, ওনার রোগ মুক্তি কামনায় মোনাজাত হয়েছে এবং আমরা ওনার অতি দ্রুত সুস্থতা কামনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আপনারা জানেন যে আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী 25শে ডিসেম্বর, সম্ভবত আগামী মঙ্গলবারে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে পদার্পণ করছেন। হ্যাঁ, 25 তারিখ বৃহস্পতিবার। এই জন্য আমাদের প্রস্তুতি চলছে। আমাদের সবাইকে ঢাকায় যেতে হবে। ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ সম্বর্ধনা হবে তারেক জিয়ার জন্য। বন্ধুরা, বিগত 17 বছর যাবৎ আমরা ধানের শীষে ভোট দিতে পারি না। এই যে ধানের শীষ, আমাদের কুদ্দুস ভাই ছিলেন গ্রাম সরকার, মানে অসুস্থ। এই ধানের শীষে কিন্তু আমরা 17 বছর যাবৎ ভোট দিতে পারি না, দিতে দেওয়া হয় নাই। আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই, আমাদেরকে প্রার্থী হতে দেওয়া হয় নাই। আমাদের সেই যে দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানা হয় নাই, যে কারণে তারা কয়েকজন মিলে প্লাস প্রশাসন মিলে তারা সমস্ত ভোট, 14 সালে হলো ভোটাতে প্রার্থী ছিল না, 18 সালের দিনের ভোট রাতে হয়ে গেছে, আর 24 সালে আমি আর ডামের ভোট, ঠিক না? এই জন্য কিন্তু জনগণের কোনো ইজ্জত সম্মান ছিল না, জনগণের দাবি দেওয়া পূরণ হয় নাই। আজকে কিন্তু চমৎকার কথা বলছেন আমাদের, আমি যাকে স্যার বলি, আমাদের আইনের ভাষায় সিনিয়রকে স্যার আমরা সবাই সম্মান করি, স্যার বলি। আমাদের
আরফানুদ্দিন খান সাহেব চমৎকার কথা বলেছেন, আবার রায়হান ভাইও কত চমৎকার কথা বলেছেন যে এই দেশটা বলে জিয়াউর রহমানের একটা স্মরণীয় উক্তি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আবার খালেদা জিয়ার আরেকটা খুব স্মরণীয় উক্তি, সেটা হলো দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। দেখেন খালেদা জিয়ার বিধবা হয়েছেন 37 বছর বয়সে। ওনার স্বামী ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি। ওনার স্বামী ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। ওনার স্বামী ছিলেন সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধের সাহসী ঘোষক। যখন কেউ সবাই পালিয়ে চলে গেছিল ইন্ডিয়ার কলকাতার থিয়েটার রোডে আরামায়াস করতেছিল, দেশের মানুষের উপর পাক বাহিনী অত্যাচার সংগ্রাম নির্যাতন শুরু করে দেশের সেই পিলখানা, সেই রাজারবাগে আমাদের পুলিশ এবং বিডিআরদের হত্যা করতেছিল, তখন দেশ ছিল এলোমেলো, দেশের কোনো গাইডলাইন ছিল না, কোনো নির্দেশনা ছিল না। তখন কিন্তু এই কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেদিন তিনি ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ hereby declare independent of বাংলাদেশ। তিনি তখন নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে তখনকার রাজনৈতিক দলের অনুরোধে তিনি আবার সেটাকে চেঞ্জ করে বলেছেন অন বিহাফ অফ, তখন উনি চেঞ্জ করেছিলেন। এই জিয়াউর রহমান সাহেবের স্ত্রী খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার 2টা ছেলে নিয়ে বিধবা হইলেন। এই বিধবা থাকাকালীন সময়ে রাষ্ট্রের প্রয়োজনে আমাদের ডাকে উনি আবার আসলেন, বিএনপির হাল ধরলেন। স্বৈরাচার এরশাদের আমলে 9 বছর উনি যুদ্ধ করলেন, সংগ্রাম করলেন। বারবার এই অন্যান্য দলগুলি মুনাফিকি করলো, বেইমানি করলো। চট্টগ্রাম থেকে বললে আসলেন, সেই লাল দিঘির ময়দানে বক্তৃতা দিয়ে আসলেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে এরা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। পরের দিনেই উনি চলে গেলেন সেই এরশাদের অধীনে নির্বাচনে। 1986 সালের নির্বাচনের কথা মনে আছে আপনাদের? এইখানে গেল, খালেদা জিয়া যায় নাই। এই সংসদের মেয়াদ ছিল 1.5 বছর। 1988 সালে আরেকটা নির্বাচন হলো, এটাতে কেউ যায় নাই। আবার আমরা ক্ষমতার সেই পতন ঘটাইয়া এই যে আমলের কথা বলতেছি, এই আমলেও খালেদা জিয়া জেল কাটছে, গৃহবন্দী হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে 91 নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আসলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো। আবার উনি বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব যেরকম উন্নতি করছিল, আবার খালেদা জিয়া দেশের উন্নয়নের জন্য কাজকর্ম সূচি শুরু করলেন এবং অনেক উন্নয়ন করছে। পরবর্তী সময়ে এই জামাত ইসলাম আবার আওয়ামী লীগ একসাথে মিলিয়া আন্দোলন করলো। পরে খালেদা জিয়া অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার বিধান দিয়া আবার উনি ক্ষমতা ছাড়লেন। 2001 সালে আবার বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভোট দেওয়া ক্ষমতায় আনলো, আনে নাই? তখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন খালেদা জিয়া। এই যে আপনাদের মেয়েদের ক্লাস বিএ ক্লাস পর্যন্ত বিনা অবৈতনিক করলেন, ওই যে দিলেন, উপবৃত্তি দিলেন, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এগুলি খালেদা জিয়ার অবদান। দেশের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলি উন্নয়ন করলেন, রাস্তাঘাটের উন্নয়ন করলেন, খালেদা জিয়া কিন্তু করলেন। করার যে এই পরবর্তী সময় যে 17 বছরের যে ফ্যাসিস্টের আমলে এই খালেদা জিয়াকে নির্যাতন করার জন্য তাকে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করলেন এবং 2টা ছেলে, বড় ছেলেটাকে হাড় ভেঙে তাকে পাঠিয়ে দেওয়া হলো লন্ডনে চিকিৎসার জন্য। আমরাই জামিন নিয়ে তাকে দেশের বাইরে পাঠাই, সরকার পাঠায়নি। আর ছোট ছেলেটাকে নির্যাতন করার পরে চলে গেল মালয়েশিয়া। খালেদা জিয়াকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল বিদেশ যাওয়ার জন্য, কিন্তু খালেদা জিয়া যখন জানলেন, মানে প্রস্তাবটা ছিল এরকম যে ঝামেলা না করে, বিশৃঙ্খলা না করে অন্য দেশের বাইরে চলে যাও ছেলেদের কাছে, কিন্তু উনি এই প্রস্তাবে রাজি ছিলেন না। ওনাকে বারবার অনুরোধ করার পরেও উনি রাজি হন নাই।
যখন জানতে পারলো খালেদা জিয়া যে একবার বিদেশে গেলে বিমান উড়লে পরে আর এই বিমান বাংলাদেশে কোনোদিন নামতে দিবে না খালেদা জিয়াকে, তখনই তিনি বেঁকে বসলেন যে আমার 2 ছেলে বিদেশে আছে, থাক, এই দেশের 18 কোটি সন্তানের দেখভাল করার জন্য আমাকে থাকতে হবে। এই কিন্তু ওনার জীবনের দুঃসময় নেমে আসলো। এই সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, মিথ্যার সাক্ষী দেয়, মিথ্যা রায় দেয়, তাকে জেল দিল, 5 বছরের জেল দিল। আমরা আপিল করলাম, জেল হয়ে গেল 10 বছর। এই 6 বছর উনি জেলে থাকলেন। তাকে জেলখানায়, অসুস্থ মানুষ, বৃদ্ধ বয়স হয়েছে, ওনার যে চিকিৎসা, যে ঔষধ, এটা সরবরাহ করা হতো না। বরঞ্চ ইদানিং জানতে পারা যায় যে এই সময় তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, যেটার কারণে এখন তিনি গুরুতর অসুস্থ। এক হিসাবে বাংলাদেশের সবচেয়ে সুখী মহিলা ছিলেন উনি। ওনার মতো পদবী আর কেউ আছে? বাংলাদেশে 5টা সিট লইয়া এই কোন রাজনৈতিক দলের কোন নেত্রী পাশ করছে এদের সব খালেদা জিয়া ছাড়া। বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী হলেন, মহিলা প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। আর ওনাকে এরকম ভাবে নিষ্ঠুর ভাবে নির্যাতন করা হলো। আজকে সেই নির্বাচন আমরা 17 বছর যাবৎ এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছি। এতে আমাদের 20,000 নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, মামলা হয়েছে, 6 লক্ষ মামলা হয়েছে, আসামি হয়েছে 60 লক্ষ। এই 60 লক্ষ আসামি ছিল নামে, আর 6 কোটি মানুষ ছিল গৃহহারা, ঘরহারা, ঘরে ঘুমাইতে পারে না। কিন্তু আমার বিরুদ্ধে ছিল 12টা মামলা। এই যে মৌলানার বিরুদ্ধে মামলা হয়েছে 11টা। আমাদের যা আছে, সুমন আছে এখানে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, আর অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের মাসুদ ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাগুলি মিথ্যা, কিন্তু মামলার ধারাগুলি খুব খারাপ। এগুলি হাইকোর্টও জামিন দিতে চায় না। আমরা এই 17 বছর কিন্তু এইটাকে ফেস করছি। একজন ভাই বলছে যে রাতে ওই বন্ধের মধ্যে 250 মানুষ একসাথে ঘুমাইছেন, একজন বলছেন না? এটা ছিল আমাদের 17 বছরের ইতিহাস। 17 বছর আমরা কোনো স্বস্তি পাই নাই। আমাদেরকে দীর্ঘ 17 বছর যাবৎ এই নির্যাতন করা হয়েছে। এই 17 বছরের ফিনিশিং হলো গত জুলাই আগস্ট। এবং এই জুলাই আগস্টে যদিও বলা হয় যে বৈষম্য ছাত্রদের আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনের সাথে বিএনপি ছিল, একটা বড় ভূমিকা ছিল বিএনপি। জুলাই আগস্টের 20 জুলাই পাকুন্ডে যে ম্যাসাকার হইলো, এটাতে ম্যাজিস্ট্রেটের মাথা ফাটলো। এটার 1 নাম্বার মামলা, যেটা মামলা নাম্বার হলো সম্ভবত 13/7/13/7/24। এই মামলার প্রধান আসামি হইল আমাদের জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সাহেব। 2 নম্বর আসামি হইলাম আমি সহ আরো প্রায় 1,500 মানুষকে আসামি করিয়া এই জুলাইয়ের আন্দোলনের মামলা করা হইল। আর 4 আগস্ট আমরা ছিলাম কিশোরগঞ্জের রাজপথে। এই যে আসাদ রেজা, এই যে চঞ্চল, আমরা এনে যারা আছে, আমরা ছিলাম কিশোরগঞ্জের রাজপথে। আমরা সেখানে আন্দোলন সংগ্রাম করছি এবং 5 তারিখে সরকারের পতন ঘটছে, পলায়ন ঘটছে। এখন দেশে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের ঘোষণা দিয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি দেশের নির্বাচন হবে। এই নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনারা জানছেন গতকালকে আমাদের জন্য একটা কঠিন দিন গেছে, দুঃখের দিন গেছে। আমাদের ইনকিলাব মঞ্চের মুখপত্র উসমান হাদি, তাকে গত 7-8 দিন আগে শুক্রবারে, গত শুক্রবারে, আজকে গত শুক্রবারে, আজকে শুক্রবার না, গত শুক্রবারে যখন রিক্সা দেওয়া যায় তখন তাকে গুলি করা হলো এবং সে গুরুতর আহত। দেখেন, আপনারা হয়তো টেলিভিশনের কল্যাণে সব টেলিভিশন দেখেন না, দেখেন তো, খবর টবর দেখেন। গুলি হওয়ার সাথে সাথে ঢাকায় আমাদের বিএনপি নেতা মির্জা আব্বাস সাহেব গেলেন তাকে ঢাকা মেডিকেলে দেখতে। ওই মেডিকেলে দেখতে গেলেন, ওইখানে মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে অনেক অশ্লীল কথাবার্তা বলা হলো, অনেক বাজে কথাবার্তা বলা। অর্থাৎ উসমান হাদির হত্যাকাণ্ডের জন্য বিএনপি তথা
মির্জা আব্বাসকে দায়ী করে কথাবার্তা বলা শুরু করলো। তাইলে কেমনে তারা জানে কিনা যারা মারছে তারা, আর যারা ওইখানে মির্জা আব্বাসকে যারা আক্রমণ করছে বা করার চেষ্টা করছে, এদের মধ্যে যোগসূত্র আছে কিনা এটা আজকে খুঁজে বের করতে হবে আমাদেরকে। যদি সিসি ফুটেজ না থাকতো তাইলে তো দোষ মির্জা আব্বাসের ছিল না। সিসি ফুটেজ দেখা গেল যে কেনা গেছে এইভাবে, তার ছবি শনাক্ত করা হয়েছে। সে ছাত্রলীগের লোক ছিল, সে উসমান হাদির সাথে আগে থেকে প্রোগ্রাম করে এবং সে যে ষড়যন্ত্র করছে এবং এটা আবার পলায় গেছে ইন্ডিয়া। তাইলে যারা মির্জা আব্বাসকে অপদস্থ করছে, যারা বিএনপিকে এটাতে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে, এটা কিন্তু নির্বাচন বানচাল করার একটা অপতৎপরতা। আজকে প্রমাণ হয়েছে যে মির্জা আব্বাস নির্দোষ, মানে বিএনপি নির্দোষ। এই উসমান হাদির এই ঘটনার সাথে বিএনপি জড়িত না, যারা জড়িত তারা শনাক্ত হয়েছে, তার বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে, আর অন্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা মা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাহলে সরকারকে যে জবাবদিহি করতে হবে যে আমাদেরকে নির্বাচনের নামাইয়া আমাদের নিরাপত্তা কোথায়? ঢাকা শহরে মারলো এবং এই একদিনের মধ্যেই এই ছেলেরা দেশের বাইরে চলে গেল। এর আগেও ছেলে খুনের মামলা আসামি ছিল, এই কিছুদিন আগে সে জামিনও পাইছে, 50 লক্ষ টাকার মামলা, সে জামিনও পাইছে। এইরকম ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে। কারণ নির্বাচন বিষয়টা অনেকটা স্পষ্ট। আমাদের আফরুদ্দিন স্যার বলছেন যে ভোট নিয়ে শুধু ভোটারদেরকে উপস্থিতি করা হলো এখন আমাদের কাজ। ঠিক ভাই, আমাদের কাজ হলো ভোটারদেরকে উপস্থিতি করা। ভোটাররা সিদ্ধান্ত নিয়ে রাখছে, ভোটাররা কোথায় ভোট দেবে সিদ্ধান্ত নিয়ে রাখছে। আজকে আমি 2018 সালের কথা বলি। 2018 সালে